শুভ সন্ধ্যা দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমাদের ভিউজ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। TVN24 নিউজ নেটওয়ার্কের এটা একটি সিগনেচার প্রোগ্রাম, আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা করে থাকি মানডে টু ফ্রাইডে। এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের যিনি সবসময় থাকেন, আমাদের অ্যাটর্নি সুরাইয়া আছেন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এবং আছেন আমাদের নিকি রিয়াদ, যিনি গে এন্ড অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। আর দর্শক যারা আমাদের সঙ্গে এইমাত্র ফেসবুকে সংযুক্ত হয়েছেন তাদের জন্য এটা শুভকামনা। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। পরবর্তী যারা সোশ্যাল মিডিয়া আমাদের বিভিন্ন হাবে আপনারা জয়েন করবেন ইউটিউবে, তাদের জন্য হলো অগ্রিম শুভেচ্ছা, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে সবসময় থাকেন বা যোগাযোগ করতে চান 6463079828 এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন দিবেন, এবং কোনো পিছনে কোনো নয়েজ রাখবেন যাতে আমাদের শুনতে সুবিধা হয়, এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো যেন আমরা সঠিকভাবে দিতে পারি। আর একটি রিকোয়েস্ট, আপনারা একটা প্রশ্নতে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। আর যথারীতি আমাদের আজকে যে বিষয়টি আমরা নিয়েছি, গত সপ্তাহে আমরা আলাপ করেছি এবং বলেছিলাম যে আমরা এই বিষয়টাকে নিয়েই কন্টিনিউ করব। আমাদের প্রেসিডেন্ট বাইডেনের যে নতুন যে ইমিগ্রেশন নীতি, উনি যেটা একটা প্রোগ্রাম থ্রু করেছেন, সেটা প্যারোল ইন প্লেস। আপনারা জানেন যে এটার অধীনে কিভাবে কি প্রক্রিয়ায় আমরা এটা আগাবো। এটার ফর্মগুলো চালু হয়ে গিয়েছে, অ্যাপ্লিকেশন রিসিভ করা শুরু হয়ে গেছে, প্রসেসিং শুরু হয়ে গেছে। সেটার ব্যাপারে আমরা আপডেট এবং ফলো আপ, সেই বিষয়ে আমরা আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমরা চলে যাচ্ছি মূল পর্বে, আমি আর দেরি করব না। অ্যাটর্নি সুরাইয়া, ওয়েলকাম। অ্যান্ড আছে আপনার কাছে কি কি তথ্য আছে, আপডেট আছে, এবং বিভিন্ন ক্যাটাগরিতে যদি কোনো অন্যান্য ক্যাটাগরিতে যদি কোনো আপডেট থাকে ইমিগ্রেশন ওয়ার্ল্ডের, অবশ্যই আপনি শেয়ার করবেন। আর নিকিকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, অবশ্যই আমরা ওনার সাহায্য নিব। আর আজকে দর্শকরা কিন্তু অনেক অপেক্ষা আছেন আপনাদের কথা শোনার জন্য, বিশেষ করে আপনার কথা, কারণ এই প্রোগ্রামটি খুবই একটি লিক্রুটিভ প্রোগ্রাম আমি বলতে পারি, যে এই সুযোগটা অনেকেই নেওয়ার চেষ্টা করবে। এবং নিকি, আমার মনে হয় আপনিও খুব ব্যস্ত এই প্রোগ্রাম নিয়ে, তো আপনিও আপনার এইটা শেয়ার করবেন। তো সুরাইয়া, দ্য ফ্লোর ইজ অন টু ইউ। অ্যান্ড ইনশাল্লাহ দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা অবশ্যই চেষ্টা করব ধৈর্য সহকারে শুনুন, এবং এই যে তথ্যগুলো উনি দিবে সেগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। আপনারা সেইভাবেই আপনাদের যে প্রস্তুতি প্রণালী আমি বলবো সেটা আপনারা করতে পারবেন। তো ওয়েলকাম অ্যাটর্নি সুরাইয়া। Thank you. Thank you so much. Unfortunately, I couldn't be in the studio today. So thank you for allowing me to join virtually. So the biggest news today is this week, the Republicans, the Biden program is a very political program, and the Republicans filed a lawsuit to enjoin the program, which means they want to stop the program. So today, a judge ruled that it's going to be temporarily discontinued. So at this time, there are some changes to the rule, which USCIS has issued a memorandum specifying what exactly, how they're going to handle the injunction. So what they said is that they will continue to accept the applications. They will continue to do biometrics, but they won't be able to make any decisions on these types of the spousal PIP applications. So that is some unfortunate news. But, we still have the programs that we had in place before. Those are still in place. So this is the breaking news for today. Okay. So the Republicans, they are trying to stop it. I understand. So, but still the application they are accepting and they are processing everything, but they cannot give any decision-making process right now. That's what you're telling? ওকে নিকি, আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট যেটা আসছে, যেটা অ্যাটর্নি সুরাইয়া শেয়ার করলেন, এটা সবারই জানা দরকার। এবং দর্শক আপনারাও খুব গুরুত্ব সহকারে শুনুন উনি কি বলতে চাচ্ছেন। জি, অ্যাটর্নি সুরাইয়া যে ব্রেকিং নিউজটা দিলেন, আসলে আমরাও কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে বলছিলাম যে তাড়াতাড়ি করুন, কারণ এই ইলেকশনের বছর কখন কি হয়, কখন স্টপ হয়। উনি আজকে একটা নিউজ দিলেন যে আসলে দুঃখজনকভাবে রিপাবলিকানরা এটার ভেটো দিয়েছে, এবং
আমি নিউজে দেখেছিলাম যে 16টা স্টেট এটার এগেইনস্টে লস করেছে। এখন সেটার ভিত্তিতে যে টেম্পোরারিলি ওরা কন্টিনিউ করেছে, বলছে যে আপাতত ওরা ডিসকন্টিনিউ করছে এই প্রোগ্রামটা, কিন্তু তারা এখনো অ্যাপ্লিকেশন নিচ্ছে এবং তারা আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্টও দিচ্ছে। কিন্তু ডিসিশনটা মানে আপনাদের যে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন কিনা সেই ডিসিশনটা আপাতত ওরা স্থগিত রেখেছে, কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া কিন্তু ওরা বন্ধ করেনি। যেহেতু রিপাবলিকানরা লসুট করে ফেলেছে সেই জন্য হয়তো ওইটার ডিসিশন গুলো আসতে দেরি হবে। বাট এখনো যারা যারা অ্যাপ্লিকেশন করে ফেলেন, কারণ সম্ভবত যারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন তাদেরটা হয়তো হয়ে যাবে, এটাই হয়তো হতে পারে ভবিষ্যতে। জি জি দর্শক আপনারা শুনলেন, আপনাদের নিরাশ হওয়ার কিছু নাই, এটা আপাতত স্থগিত আছে, যেহেতু তারা এটাকে রিপাবলিকানরা বিভিন্ন, যেটা নিকি শেয়ার করলেন যে 16টা স্টেট থেকে তারা এটার এগেনস্টে তারা করেছে, সুতরাং এটা ডিসিশন মেকিং প্রসেসের ব্যাপার আপনারা জানেন। বাট তারা তাদের যে প্রণালী, তাদের যে অ্যাপ্লিকেশন রিসিভ করা, এটাকে প্রসেস করা, সেটা অবশ্যই করছেন নাকি অ্যাটর্নি সুরাইয়া, কি বলছেন? রাইট, এটাই বলি যে অ্যাপ্লিকেশন নিচ্ছে, ওরা এখনো অ্যাপ্লিকেশন নিচ্ছে কিন্তু ডিসিশন এখনো দিবে না, কিন্তু অ্যাপ্লিকেশন নিবে এবং আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্টও নিবে। এটাও একটা ভালো নিউজ কিন্তু, কারণ যারা যারা এই প্রসেস ধরে চলে যাচ্ছেন তাদেরটা হয়তো পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। জি, এটা যদি একদম বন্ধ হতো তাহলে তো ওরা অ্যাপ্লিকেশনই নিত না, ওরা এখনো অ্যাপ্লিকেশন নিচ্ছে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য অ্যাটর্নি সুরাইয়া শেয়ার করলেন, যে এই প্রোগ্রামে, পিআইপি প্রোগ্রামের এগেনস্টে যে রিপাবলিকানরা ভেটো দিয়েছে, সেই ভেটোর পরিপ্রেক্ষিতে এখন আপাতত এটা স্থগিত করা আছে, মানে ইটস লাইক স্ট্যাটাস কো নাকি? Right. So, I mean, not really status quo. The program is still there. So it's a temporary injunction. So it may be that, even if the court at this level, at the district court level, grants the permanent injunction for the program, of course, the decision will be appealed to the Court of Appeals, and then, of course, it might be appealed to the Supreme Court. So it's going to be litigated all the way through, I have no doubt. But this injunction that's in place is temporary, which is why USCIS is deciding to still accept applications and still process biometrics. থ্যাংক ইউ নিকি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে, যেটা বারবারই আমার মাথায় আসতেছে বা আমার মানে প্রশ্নে উঠতেছে, সেটা হচ্ছে যে যেহেতু ওরা টেম্পোরারি ইনজেকশন জারি করেছেন, বাট মিনওয়াইল ইউসিস কিন্তু এটা স্টপ করে নেয়, তারা রিসিভ করতেছে ফিঙ্গারপ্রিন্ট, সব কিছুই, তারা পেমেন্টও রিসিভ করছে, সব কিছু রিসিভ করতে। তো এটার কি মনে হচ্ছে আপনার অ্যাটর্নি সুরাইয়া? জাস্ট আই এম আস্কিং ইউ, what do you think? Is it going to be cleared? I mean, with our government, I don't know if it ultimately goes to the Supreme Court. I really don't know how to predict that one. We knew that this lawsuit was going to happen. It happens every time that some kind of executive order is released. So we knew this was going to happen. How it's ultimately decided, it's up to the court. Yeah, but thing is that by this time already many people already applied, I believe. So they will be on waiting about the decision, what will be the upcoming of the decision of the court. So that's what I'm telling you. By this time, since August 19th onwards or after 19th onwards, people have already applied. Those are really serious. They applied through you, through somebody else, XYZ. So personally, they might have applied. So I'm telling you, lots of people, they will be stuck at the moment, right? Yeah, they're not going to be receiving any decisions until the lawsuit is completed. Okay. So one more thing, নিকি, আপনার কাছে আমি যাচ্ছি, আপনি এই কথাগুলো একটু শেয়ার করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রোগ্রামের আওতায় যে প্রক্রিয়াগুলো আমরা বলেছিলাম, গত এপিসোডেও বলেছিলাম যে কিভাবে কি করতে হবে, এটা আমরা আপাতত বন্ধ আছে, বাট এটা একেবারেই বন্ধ হয়ে যায়নি, যেটা আমরা বারবার বলছি, এটা হয়তো একটা ডিসিশন আসবে। তো প্রক্রিয়াগুলো যা আমরা আলাপ করেছিলাম, একটা ফর্ম আছে, ফর্মের নামটা আমি নামটা ভুলে I131F, রাইট।
and then the fees are there 500 plus or something like that, and then কিভাবে তারা স্টেপ বাই স্টেপ করতে পারে যারা ওইটাও যদি আপনারা যদি উল্লেখ করেন অ্যাটর্নি সুরাইয়া এন্ড ইউ, দ্যাট উইল হেল্প আমাদের দর্শকদের খুবই কাজে লাগবে, প্লিজ। Sure. Yeah. So, I mean, they are still accepting applications. So I encourage people to still continue applying. I just want to make sure everyone knows that they're not going to be receiving a decision probably for a long time. But yes, still apply so that in case the program is continuing in the future, you will be in the queue to get a decision. So the application process is that first you have to create an online account. The application can only be filed online. So you have to create an online account. Once you create an online account, you select the form I-131F. Then you can fill it out online. It's a relatively simple form compared to other forms. It asks for your basic information, your identification information, the name of your U.S. citizen spouse. They are checking to confirm that you don't already have an I-94, which, in which case, then you don't need this program. If you have an I-94, you don't need the spousal PIP program. Proof of your 10 years of presence in the United States. You can upload those documents. Everything is done online. You have to upload those documents. Once you complete the form, you sign it, certify that it's true and accurate to your knowledge, and then you're redirected to a payment screen where you have to make the payment for the filing fee online. And then once that's done, you are a receipt notice and perhaps a biometrics notice is generated almost immediately. I'm talking within 10, 15 minutes of filing. Yeah, Attorney Suraya, thank you very much for just rewinding the process. Nikki, আমি আপনাকে অনুরোধ করব, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা অলরেডি করেছেন ভালো কথা, আর যারা করতে যাবেন তাদের জন্য আপনি যদি প্রসেসটা যেটা নিকি অ্যাটর্নি সুরাইয়া বললেন সেই ধারাগুলো যদি একটু পদ্ধতিগুলো যদি বলে দিতেন তাহলে ভালো হতো। ওই পর্যায়ে যাওয়ার আগে আমি একটু বলিনি, অ্যাটর্নি সুরাইয়া প্রথমে বলেছেন এটার জন্য একটা লসুট হয়েছে, কিন্তু এটা ওরা টেম্পোরারি কিছুটা ডিসকন্টিনিউ করেছে। কিন্তু যে কোনো ধরনের লসুট যখন হয়, আপনারা সবাই জানেন দর্শক, যে এটা অবশ্যই আপিল হয় এটার বিরুদ্ধে এবং উপরে সুপ্রিম কোর্টে যায়। তো যতক্ষণ পর্যন্ত এটা আপিল হয়ে সুপ্রিম কোর্ট থেকে ফাইনালি নো না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সো এখনো ইউএসসিআইএস বলতে অ্যাপ্লিকেশন জমা দিতে জমা নিচ্ছে, তার আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, কিন্তু খালি বলতে আপনাদের ডিসিশনটা আসতে অনেক দেরি হবে। সো এখন তো সুযোগটা নিয়ে নেন, হয়তো যারা যারা অ্যাপ্লিকেশন করে ফেলবে তারা আমরা জানি না, বাট যেহেতু ওরা অ্যাপ্লিকেশন নিচ্ছে এটারও তো একটা অনেক বড় খবর। সো তারা কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় সেটা একটু বললেন, যেটা সম্পূর্ণভাবে একটা অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয়। অনলাইন যে ওয়েবসাইট থাকে সেখানে গিয়ে অনলাইনে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেখানে আপনার I-131F ফর্মটা ফিল আপ করতে হয়। এবং অ্যাটর্নি সুরাইয়া আরেকটু বললেন যে এই ফর্মটা তুলনামূলকভাবে অন্যান্য ফর্ম থেকে কিছুটা সহজ। আপনার স্বাভাবিকভাবে আপনার নাম, ঠিকানা এসব চাবে, তারপরে আপনি প্রমাণ দেখাতে হবে আপনি কত 10 বছর এদেশে আছেন কিনা, কিভাবে এই প্রমাণগুলো দিবেন, কি কি কাগজপত্র ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেগুলো আপলোড করবেন। তারপর আপনি ইউএস সিটিজেনকে বিয়ে করে আসছেন কিনা, আপনি আমেরিকাতে বর্ডার ক্রস করে এসেছেন কিনা, এক বড় ধরনের কোনো আপনার লিগাল প্রবলেম নেই, তারা এই আইনে আসছেন। তো অনলাইনে আপনি তখন এই সমস্ত আপনি একদম জাস্ট ফলো করবেন, যে জিনিসগুলো জিজ্ঞেস করছে সেগুলো ফিল আপ করবেন, তারপর আলটিমেটলি আপনাকে সিগনেচার করতে হবে অনলাইনেই। তারপরে আপনাকে আপনার পেমেন্ট অপশন আসবে, অনলাইনে আপনি পে করবেন, তারপর আপনি রিসিপ্ট পেয়ে যাবেন, তারপরে হয়তো তখনই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে। অ্যাটর্নি সুরাইয়া বললেন যে 10-15 মিনিটের মধ্যেই আপনি এই ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন।
থ্যাংক ইউ এটা কিন্তু একটা ভালো খবর যে আপনি অনলাইনে নিজে প্রসেস করতেছেন আর নিজে করেন বা আপনি ল অফিসে যা তাদের প্রফেশনাল যারা প্রফেশনালরা আছেন তাদের মাধ্যমে যদি করেন সেই ক্ষেত্রে আপনি আরও ইনসিকিউরড হয়ে গেলেন। আর নিজে করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, এটাও আপনার দর্শক মাথায় রাখবেন। আপনি ঘর বসে করতে পারবেন, ইউ হ্যাভ কম্পিউটার, ইউ হ্যাভ ইন্টারনেট, ইউ হ্যাভ অ্যাক্সেস এভরিথিং, বাট নিজে যেয়ে যদি একটা ল অফিসে যায় করেন তাহলে আপনার জন্য আমার সাজেশন ব্যক্তিগতভাবে এটা আপনার জন্য অনেক ভালো হবে। দর্শক আছেন আমাদের সঙ্গে, একজন কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি আপনার নাম সাজ্জাদ। বলে প্রশ্ন করুন। আমি সাজ্জাদ বলছি পেনসিলভেনিয়া, পিটসবার্গ পেনসিলভেনিয়া থেকে। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম বাসাদ ভাই, কেমন আছেন? বলেন প্রশ্নটা কি আপনার? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা গ্রিন কার্ড হোল্ডার, গ্রিন কার্ড পেয়েছি অ্যাসাইলাম থ্রুতে, তো লাইক 8-9 ইয়ার্স পরে, তো রিসেন্টলি তার মানে 1 বছর হয়েছে আমরা গ্রিন কার্ড পেয়েছি। তো আমি কি এখন আমার বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করতে পারবো? আর রিনিউ করে আমি কি ফ্লাই করতে পারবো বাংলাদেশে না যে অন্যান্য কান্ট্রিতে? যেমন আমি ট্রাভেল ডকুমেন্ট যদি এখন হোল্ড করি, এটা 17 মান্থস লাগে হচ্ছে প্রসেস হতে, আর দেয় হচ্ছে 1 বছরের। আর এটা দিয়ে অনেক কান্ট্রিতে যাওয়াও যায় না। আর যেহেতু আমার কান্ট্রির সিচুয়েশন এখন ভালো হয়েছে, বিগত সরকারের আমলে নির্যাতিত হয়ে আমরা অ্যাসাইলম ক্লেম করে অ্যাসাইলম উইন করেছি, গ্রিন কার্ড পেয়েছি, এখন কি আমরা আমাদের দেশের পাসপোর্ট আমরা হোল্ড করতে পারবো না এটাতে প্রবলেম হবে? ওকে, সুরাইয়া, you are clear, you heard it? I heard. Okay, so go ahead. So, yes, all those facts are true. So it's a matter of how much risk you want to take, because of course, all of these things will be looked at when you apply for citizenship. So those are all mitigating factors. The fact that the government has changed and it's different. So, those are things that you can, put on the scale of yours, that's going to help you. But, I personally am not a risk taker. So if you were to ask me as an attorney if I would recommend getting a passport from Bangladesh when you have previously claimed that you are, afraid or you think that the government will not protect you, I would advise against it. If somebody came to me with those facts, I would wait for the travel document. I would try to get emergency travel permission if there was an emergency, but I would avoid, going to the country where you're claiming fear. I would avoid going to their embassy to request a passport because it would raise some red flags. Well, but he has got his green card. Is there any issues? Yes, when he applies for citizenship, that it will still be, Okay. আমি নিকিকে বলবো। নিকি, আমি জানি ওই আমাদের সাজ্জাদ ভাই একটু চিন্তিত, একটু ওনাকে আশা করি সাজ্জাদ ভাই অবশ্যই বুঝতে পেরেছেন, কিন্তু মেইন ফ্যাক্ট শিটটা ওনাকে একটু বলে দেন, কেন উনি ওনাকে যেতে না মানা করছেন এবং সুরাইয়া যে কথাটা বললেন। জি, শুরু করে বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে উনি রিস্ক টেকার না, উনি রিস্ক নিয়ে পছন্দ করেন না ব্যক্তিগত, রাইট। কিন্তু এটা এখন ডিপেন্ড করছে আপনি কত রিস্ক নিতে চান। এখন আপনি অ্যাসাইলামের ভিত্তিতে গ্রিন কার্ড পেয়েছেন, আপনি যদি এখন সেই দেশের পরিস্থিতি উন্নতি হয়েছে দেখে এখন আপনি সেখানে যান, কিন্তু আপনি যখন আমেরিকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ওরা এগুলো সব দেখবে যে আপনি কিসের ভিত্তিতে গ্রিন কার্ড পেয়েছেন এবং কোন দেশের থেকে, এবং সেই দেশেই আপনি যাচ্ছেন, সেই সময় গিয়ে এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ হিসাবে দেখা যায়, তখন কিন্তু আপনার সিটিজেনশিপ পেতে সমস্যা হবে। তো উনি যে কথাটা বলছে, আপনি এখনো ধৈর্য ধরুন, এখনো আপনি কমপ্লিটলি ট্রাভেল ডকুমেন্ট না আসা পর্যন্ত কোথাও চেন না। আর আপনার যদি বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করতে হয়, সেটা যদি আপনি এখান থেকে রিনিউ করতে পারেন, অবশ্যই সেটা আপনি রিনিউ করতে পারেন, কিন্তু উনি আসলেই সাজেস্ট করছেন। I'm sorry. No, I'm saying I don't recommend going to an embassy even in the United States. ও আচ্ছা, অ্যাটর্নি সোয়া ইভেন বাংলাদেশ কনসুলেট অফিসেও যেতে মানা করতে আপনাদেরকে পাসপোর্টটা রিনিউ করতে। তার মানে আসলে উনি বলছেন যে কমপ্লিটলি আপনি রিস্ক নেবেন না, চুপচাপ থাকুন এবং সময় নিন, আপনার ট্রাভেল ডকুমেন্ট আসুক, তারপর আপনি আবার একজন অ্যাটর্নির সাথে কথা বলে তারপর আপনি রিস্ক নিয়ে। জি। এবং
আমাদের আজকে আরেকজন দর্শক আছেন কিউতে, ওনার প্রশ্ন নিচ্ছি আমরা এই মুহূর্তে। তো সাজ্জাদ ভাই, আশা করি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া। যেটা আপনার জন্য ভালো হবে সেটাই ওনারা সাজেশন করেছেন এবং একজন অ্যাটর্নি হিসেবে ওনার অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলেছেন। সো আপনি এটাকে অবশ্যই আমলে নেবেন। আমি জানি আপনি ভেরি ইমোশনাল, দেশে যেতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু তারপরেও মনে করেন এটা একটা ফ্যাক্টর। আপনার যেহেতু থ্রু অ্যাসাইলাম আপনি গ্রিন কার্ডটা পেয়েছেন, ইউ হ্যাভ টু ওয়েট আনটিল ইয়োর সিটিজেনশিপ ইজ গ্রান্টেড অর ইউ অ্যাচিভ ইয়োর সিটিজেনশিপ ইনশাল্লাহ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলুন ভাইয়া, আপনার বয়সটা একটু ডাউন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজিজুর রহমান। ওই আমার বন্ধু একজন এই মেক্সিকো আমেরিকা ঢুকছেন, ঠিক আছে, আর টিনাই 2বার খাই চাইতেছি এখানে বিয়া দিয়া আছি, ওই গ্রিন কার্ড বা ইয়ে করার কোনো ব্যবস্থা আছে নাকি এটা জানার জন্য। ওকে, উনি মেক্সিকো দিয়ে ঢুকছেন বলছেন না? 10 বছর হয়ে গেছে এখানে আছি। আচ্ছা, দিনাই 2বার না 3বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো অ্যাসাইলাম পেয়েছে। হ্যালো হ্যালো, ভাই হ্যালো, শুনতেছি। জি নিকি, কি প্রশ্নটা ছিল কি আপনার? ওনার কি অ্যাসাইলাম ডিনাই হয়েছে বললেন? অ্যাসাইলাম আপনার কি অ্যাসাইলাম ডিনাই হয়েছে বলছেন? ফাইনাল ডেট দিছে। ফাইনাল ডেটে ওই প্রশ্ন করছে তোমার ভাই কি এই তার খাদ্যের মধ্যে দিছে, ভাইয়ের ডাক্তারে লইয়া গেছে রাজনীতির সমস্যার কারণে। ওই বলছে তোমার ভাইয়ের সমস্যা হইলো না, তোমার কি সমস্যা হয়েছে? তোমার বাইরে তো রাজনীতি কোনো সমস্যা করতেছে না, তুমির ভাইও দেশ থেকে পালাই আইছে রাজনীতির সমস্যার কারণে, ভাইয়ের সিগনেচার কারণে ডিনাই গেছে। তাহলে এটা কি অ্যাসাইলাম কেসের কথা বলছেন, তাই না? জি জি। Okay, Suraya, this is 2 times he has been denied. He came through Mexico border and it has been denied twice. So what they can do right now? So I wasn't able to understand the caller. So denied twice in what sense? It was an asylum case. I উনি mean, আসলে বলছিলেন যে ওই যে ওনাকে প্রশ্ন করেছেন, ওনার ভাইও বর্ডার ক্রস করে এসেছেন, ভাইয়েরও অ্যাসাইলাম কেস। তো ভাইয়ের যে ঘটনা ওনার স্টেটমেন্টের যে জিনিসগুলো দিয়েছেন সেই ভিত্তিতে প্রশ্ন করেছে যে তোমার ভাইয়ের এই সমস্যাটা হলো না, তোমার কেন হলো, সেই সমস্ত প্রশ্নের কারণে তার ডিনাই হয়েছে। তাই এখন উনি জানতে চাচ্ছেন যে 2বার ডিনাই হয়ে গেল, আর কোনো উপায়ে উনি গ্রিন কার্ড পেতে পারেন? is there any other alternative ways to Check it. process his case? I'm sorry, I don't understand what. Okay, It's by denied let me figure it out again. Okay. There are 2 brothers, okay? They came through on Mexican border, okay? Okay. So one was claiming that the other brother is okay, but this was giving some example of his troubleshooting way back in Bangladesh. Then the officer told, your brother didn't have the problem, then how come you are having this problem? You understand? So likewise, it is twice he has been denied. So is there any other way he can approach or seek any help of the attorneys? Okay, so I still don't understand completely. I think what it sounds like is that there was a credibility issue. Yes, 100%. Yeah. Right. So, whether it was at the border, at the credible It's a fear- border, of course. Okay. So if somebody's found credible fear negative, of course, they can ask for a review by the immigration judge. And that judge can either affirm the asylum officer's decision or overturn it. So there's that one level of review. You can also request a re-interview of the credible fear interview. If there were some issues at your interview, maybe you speak a dialect of Bengali and your interpreter on the phone does not speak your dialect. So there was interpretation issues. So, those could be a basis for requesting a second interview. But, I would recommend speaking to an attorney for your specific facts to see what the best solution would be for you.
থ্যাংক ইউ নিকি প্লিজ আপনি যদি একটু বলতেন দর্শকের জন্য সুবিধা হতো। আমি জি। জানি উনি বুঝেছেন, না বুঝলে এটা আমাদের আমাদের অবশ্যই বলা উচিত। অ্যাটর্নি সোয়া যেটা বললেন যে অনেক সময় আমরা আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আমরা হয়তো একটা কথা বলছি, ওনারা আরেকটা কথা শুনছেন অথবা মনে করছেন। সেই সমস্ত কারণে আপনি যদি মনে করেন যে আপনার কেসটা আসলে অনেক বড় ভিত্তি আছে কিন্তু ওরা ডিনাই করছে, সেই ক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করতে পারেন এটা সেকেন্ড রিভিউর জন্য, অথবা রিকোয়েস্ট করতে পারেন যে সেকেন্ড ইন্টারভিউর জন্য। তো এটা আপনি আপনার এটা রাইট আছে, আপনি রিভিউ করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেই জন্য অ্যাটর্নি সোয়া বললেন যে একজন দক্ষ অ্যাটর্নির সাথে আপনি যোগাযোগ করুন যে এইখানে কি হচ্ছে, যে আপনার কথা ওরা বুঝতে পারছে না কেন। আর সাধারণত এইটাই হয়, কমিউনিকেশন ব্যারিয়ারের কারণেই অনেক সময় আমরা যেটা বলতে চাচ্ছি সেটা ওরা অন্যভাবে নিচ্ছে। এই জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন সেকেন্ড ইন্টারভিউর জন্য। জি জি, ওনার কিন্তু সেকেন্ড ইন্টারভিউ হয়ে গেছে, দিস উইল বি থার্ড ইন্টারভিউ ফর হিম টু বি অনেস্ট। তারপরেও একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ জি করে জি, দেখতে পারেন। আপনার আপনার ভাই আপনি আপনার অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করুন, একজন দক্ষ অ্যাটর্নির সঙ্গে আপনার জিনিসটা খোলাখুলিভাবে বলুন, এবং বাংলা একজন যিনি ইন্টারপ্রেটার থাকবে দুভাষী হিসেবে, ওটা আপনাকে হেল্প করতে পারবে। উনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন সেটাও অনেক কাজে লাগবে আপনাদের। আমি আশা করি আপনারা একজন দক্ষ অ্যাটর্নির কাছে যান, গেলে হয়তো বা আপনার একটা সুরাহা হতে পারে। ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য। আর কি কেউ আছেন আমাদের সঙ্গে লাইনে, কেউ আছেন? আচ্ছা, so Attorney Suraya, this is becoming an situation through cross border. Especially like Mexico, El Paso, that borders people are crossing into. Now, what will be the situation right now if someone is crossing right now? The same situation, he will or she will have the dilemma with the attorney. Are we talking about the spousal PIP program, or are we talking about the PIP program also, of course. PIP, I'm referring PIP program, but in addition, I'm telling you, those are coming right now through the border. They can also have that facility, that avail. No, it only applies to those who've been here for 10 years as of, the publishing of the rule, which was sometime in June 2024. So they cannot, those people who recently entered, let's say they entered, within the past 10 years and they married a U.S. citizen, they would not qualify for the program, the spousal PIP program, because they don't meet the 10 years presence requirement. Regarding everyone else who's entering through the border, there have been significant barriers placed for people who are entering through the border by this current administration. Everyone is still, you can still apply for asylum. There's no bar in applying for asylum, but there are certainly bars that have been put in place to a grant of asylum. For example, circumvention of legal pathways. So it's a policy that was put into place if you entered through the border after a certain date, sometime in May of 2023, I believe is the date. Then there's certain things you have to prove, such as that you tried to apply for asylum in Mexico first, that you used CBP1 app to enter. So there's different things that have to be shown in order to overcome that bar, and that was put into place just last year. So that doesn't stop anyone from applying for asylum. It's just when you go to your final hearing, you have to address this new bar that the government put in place. Yeah. হ্যাঁ, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক, সবাই আপনাদের সঙ্গে ছিলে। বিরতির পর আমরা ফিরে আসলাম। তো আমরা যে মূল অনুষ্ঠানে আবার ফিরে আসছি। কথাগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল এবং আমরা অনেক তথ্য দিয়েছি। নতুন প্রোগ্রামের ব্যাপারেও আমরা অনেক তথ্য দিয়েছি যে কি হচ্ছে এখন বর্তমানে। তো এটা এখন আপাতত এটা ডিসকন্টিনিউ হচ্ছে, বাট প্রসেসিং চলছে, কিন্তু ডিসিশন এখন হবে না। আপনারা জানেন পিআইপি প্রোগ্রামের কথা বলছি আমি, প্রেসিডেন্ট বাইডেনের যে নতুন প্রোগ্রামটি করেছেন, প্যারোল ইন প্লেস। দর্শক আমাদের সঙ্গে একজন আছেন, বিরতির পরে উনি বিরতি ছিলেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া কানেক্টিকার থেকে বলছিলাম ভাইয়া। জি সুমাইয়া আপা বলেন। আমি একটা রিলেটেড কাইন্ড অফ টেকনিক্যাল কোয়েশ্চেন। আমার হাজবেন্ড তার আম্মার ভাইদের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে। জি। তো
তার ভাই বোন মানে একটু বয়স হয়ে গেছে, কিন্তু তাদের সার্টিফিকেটে ওই স্কুল থেকে ঠিক মতো ডেট অফ বার্থটা দেয় নাই, মানে 2 মাস আগ পর দেখা যাচ্ছে। এটা একটা সমস্যা, এখন আর ঠিকও করতে দিচ্ছে না বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো। আর নাম্বার 2 সমস্যা হচ্ছে তার মায়ের আর বাবার নাম শাহজাহান আলী শেখ। তো কিছু ভাই বোনের শেখ আছে, কিছু ভাই বোনের শেখ নেই। আবার মায়ের নাম মোসাম্মদ মিনা খাতুন, কিছু ভাইয়ের মোসাম্মদ আছে, কিছু ভাইয়ের বোনের মোসাম্মদ নাই। তো এক্ষেত্রে কি করা যায়, অ্যাপ্লাই কিভাবে করলে ভালো হবে, নাকি করা যাবে না? Okay, Suraya, she has a lot of multi problems with her parents' name. Her husband, he's trying to apply for his brothers, but they have some issues with their names, date of birth, here and there. Nikki, আপনি তো শুনলেন, হ্যাঁ, জি। কি সাজেশন দেওয়া যায় এই আপাকে? অ্যাটর্নি সৈয়দ তো বুঝেছেন, আমি প্রশ্নটা আবার বলে দিয়ে উনি বললেন যে ওনার হাজবেন্ড ওনার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ভাই বোনদের বার্থ সার্টিফিকেটের মধ্যেই যেটা কিছু সমস্যা আছে, তাছাড়া সবচেয়ে বড় জিনিস যেটা ওনাদের বাবা মার নামেরই মানে কারো মোহাম্মদ আছে, কারো শেখ আছে, কারো শেখ নেই। এই যে মানে ভাই বোন কিন্তু মা বাবার নাম ভিন্নতার কারণে এটা কোনো সমস্যা হবে কিনা উনি এটাই জানতে চাচ্ছেন। আর ডেট আর অফ উনি বার্থ এটাও বললেন, সমস্যা। উনি এটাও বললেন যে বাংলাদেশ গভর্নমেন্ট এখন আর নতুন করে কোনো বার্থ সার্টিফিকেট চেঞ্জ করা অথবা কিছুই করতে দিচ্ছে না, সেক্ষেত্রে উনি কি করবেন এখন সুরাইয়া, সেটাই এটা। Are these siblings over 21? ইয়া উনি বললেন সবার বয়স হয়ে গেছে। Okay. So what we have to keep in mind, so, you know, these issues are very common in our community. So what we have to keep in mind is what a name and date of birth establishes. It establishes identity. So, and the reason identity is important is because we want to prove a relationship. So, at the end of the day, what you want to prove in your petition is not that, you know, this person is actually Mohammed Rahman or Mohammed Sheikh Rahman. What you want to prove is that Mohammed Rahman is the brother of Muhammad Islam, whatever it is, right? So there are other ways to do that other than through name or through date of birth. What you're trying to prove is identity and relationship. So very frequently that can be cured by DNA. So that's often a solution. There are certain agencies that USCIS will only accept DNA from those agencies. So, you know, that is one thing to keep in mind when applying for family members who have varying names and dates of birth. থ্যাংক ইউ। আশা করি আপা আপনি বুঝতে পেরেছেন। উনি সাজেশন দিচ্ছেন যে সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট এখন দিচ্ছে না, তাই না নিকি আপা, নিকি, তো যেহেতু ডিএনএ কথাটা মাথায় রাখতে হবে ওনাদের, সেই হিসাবেই। খুব সুন্দর করে বললেন যে এটা আসলে আমাদের কমিউনিটিতে খুবই রেগুলার একটা প্রবলেম, আমরা সবাই এটা ফেস করি। যে আমরা তো জানি আসলে আমাদের দেশে অনেক আগে বার্থ সার্টিফিকেটের কোনো সিস্টেমই ছিল, তো এটা আমাদের দেশে খুবই কমন একটা সমস্যা। সেই জন্য অ্যাটর্নি সাহেব বলছে যে বার্থ সার্টিফিকেটের দরকারটা কেন হয়, এটা হচ্ছে 1 নম্বর আইডেন্টিটি, যেটা আপনার আইডেন্টি, এটাই আপনার পরিচয়, এবং এটা দিয়ে আপনি প্রুভ করছেন আপনি অমুকের সন্তান, অমুক মায়ের সন্তান, অমুক বাবার সন্তান। এই জিনিসটা প্রুফ করাটাই হচ্ছে বার্থ সার্টিফিকেটের আসল মানে দরকার হয়। এখন উনি বলছেন যে এই কারণে আমরা যদি নামে প্রবলেম থাকে তাহলে ডিএনএ হচ্ছে একটা সবচেয়ে বড় উপায় আপনার আইডেন্টিটি বের করা, যে আপনি কোন বাবা সন্তান। সেই জন্য আপনি এটা নিয়ে এখন চিন্তিত না হয়ে আপনি অ্যাপ্লাই করে ফেলুন, পরবর্তীতে এটা অবশ্যই আসবে যে ডিএনএ যাবে, সব ভাই বোনের ডিএনএ যাবে, মা বাবার ডিএনএ যাবে, এবং তাদের কিছু অ্যাপ্রুভ এজেন্সি আছে, সেই সমস্ত এজেন্সি থেকে আপনাকে ডিএনএ টেস্ট করতে হবে। তো ওই সময় আপনি ডিএনএ রিপোর্ট দিয়ে তখন আপনি এই জিনিস প্রুভ করতে পারবেন। ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে, টাইম একেবারেই নেই আমাদের হাতে। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অ্যাটর্নি সুরাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। নিকি, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। TBN 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গে থাকুন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।